ঠিক আছে, চলে গেলে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর 11টা চ্যাপ্টার পড়াইছিলাম। আজকে হচ্ছে ম্যাথমেটিক্স 3 তোমাদের। আমার যারা মতে যে ম্যাথমেটিক্স 3 এই চ্যাপ্টারটা সম্পর্কে অনেকেরই অনেক কনফিউজ থাকে এবং অনেকেই অনেক ভাবে এই চ্যাপ্টারটাকে করতে পারে না আর কি, মানে এই চ্যাপ্টারে ম্যাথগুলো পারে না। সো যে যেখান থেকে দেখতেছো তোমার জন্য আজকে মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকবে। কাইন্ডলি একটু লাইভটাকে শেয়ার করো এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো, ঠিক আছে? আমাদের যে গ্রুপগুলো আছে আমরা সেম একটু হচ্ছে একটু সবাইকে একটু শেয়ার করে দিব এবং লাইভটাকে একটু হচ্ছে মানে ওরা আসলে জানে না যে ক্লাসটা হবে। ওকে, আমরা একটু লাইভটাকে শেয়ার করে দিব, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করবো। ওকে, যে যেখান থেকে আসতেছো কাইন্ডলি একটু সবাই একটু শেয়ার করে দাও, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থাকবে, কারণ এই চ্যাপ্টারে তোমাদের অনেক সমস্যা, ঠিক আছে? তো যেহেতু তোমাদের মিড টার্ম পরীক্ষাতে এই চ্যাপ্টারটা থাকবে, সো আশা করি সবাই আজকের ক্লাসটা দেখবা এবং সবাই একটু আমাকে বলবা যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড হচ্ছে ক্লিয়ার আছে কিনা। এই দুইটা বিষয় যদি কনফার্ম থাকে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। শুধুমাত্র একটু তোমাদের একটু আমরা নিজেদের টাইম লাইনে সবাই একটু শেয়ার করে দেবো, যে যে অবস্থান যে যেখান থেকে দেখতেছো সবাই একটু শুধুমাত্র শেয়ার করে দিবা। ওকে, ক্লাসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারটা এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে সবারই সমস্যা থাকে। তো তারই চিন্তা ভাবনা করে আজকের এই ক্লাস আয়োজন। তো তোমরা আজকের এক ক্লাসে তুমি এই চ্যাপ্টারটা কাভার করতে পারবা। যে যেখান থেকে আসতেছো কাইন্ডলি একটু ল্যাপটপকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা, ঠিক আছে? ওকে, সব কিছু যদি ঠিক থাকে, মানে কথাটাকে ক্লিয়ার না শোনা গেলে আসলে আমি কথা বললে কথাটাকে বুঝতে পারবো না আসলে কেমন হয়, তাই না? ওকে, তো যে যেখান থেকে দেখতেছো একটু আমাকে বলো তো সব কিছু ক্লিয়ার আছে নাকি নাকি ভাই? ওকে, কেমন হয়, তাই না? ওকে, তো যে যেখান থেকে দেখতেছো একটু আমাকে বলো তো সবকিছু। ওকে, আশা করি সবকিছু ঠিক আছে। আমরা আজকের আমাদের যে ক্লাসটা এই ক্লাসটা শুরু করব, কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং যে যেখান থেকে জয়েন হয়েছে সবাই হচ্ছে একটু একটু আবারও বলতেছি, সবাই একটু লাইভটাকে শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা এবং আমাকে কনফার্ম করবা যে ভাই তুমি সব সময় বুঝবা কিনা, এই বিষয়গুলোকে কনফার্ম করবা। যে তুমি যদি বুঝতে পারো তাহলে আমি কিন্তু ওই টপিকসটা নিয়ে আর কথা বলবো না, আমরা নেক্সট টপিক্সে যাব। আজকের চ্যাপ্টারটা দেখো, আজকের আলোচনা থাকবে প্রথম ক্রম এবং প্রথম মাত্র হচ্ছে অন্তরক সমীকরণ। সেটা চ্যাপ্টার নাম্বার 11, ম্যাথমেটিক্স 3। ওকে, তো ম্যাথমেটিক্স 3 যে আমাদের চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 11, প্রথম ক্রম, প্রথম হচ্ছে মাত্রা। ওকে, তো অনেকজন আসলে ক্লাসটাতে জয়েন হয়ে ফেলছো, তোমরা সবাই একটু লাইভ থেকে শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করো, ঠিক আছে? দেখো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রথম ক্রম, প্রথম মাত্রা। আমরা সবসময় যেহেতু চ্যাপ্টারটার নাম প্রথম ক্রম আছে, প্রথম মাত্রা আছে, সেটা আমরা এবং অন্তরক সমীকরণ। দেখো আমরা ছোট্টবেলা থেকে পড়াশোনা করে আসছি, ছোট্টবেলা থেকেই পড়াশোনার প্রতি পড়াশোনার সাথে জড়িত। আমরা যদি এই ছোটবেলার পড়াশোনাগুলোকে শেষ করে না আসতাম তাহলে কি এই ফাইনাল পড়াশোনাটা করতে পারতাম? তা কিন্তু পারতাম না। তো দেখো যে আমাদের ওই ছোটবেলা থেকে আমরা যে ম্যাথমেটিক্সের ওপর আছে, আমাদের এই সাবজেক্টটা কিন্তু মেজর সাবজেক্ট, প্রত্যেকবারই কিন্তু সবসময় কিন্তু আমাদের এই সাবজেক্টটা আমাদের সাথে থাকে। তো দেখো আমরা একটা সমীকরণ যদি তোমাকে একটু দেখি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু হচ্ছে 0। এটা কিন্তু একটা সাধারণ সমীকরণ বা একটা বহুপদী সমীকরণ, আমরা সবাই জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। আবার যদি আমরা যদি একটু চিন্তা করি যে ভাইয়া এরকম একটা কোশ্চেন আছে যে 27x স্কোয়ার মাইনাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 23 ইজিক্যাল টু 0, এটাও একটা কিন্তু সাধারণ সমীকরণ। কিন্তু আসলে কিন্তু এরা সাধারণ সমীকরণের কথা বলতেছে, সাধারণ সমীকরণের কথা না। এরা মূলত এই চ্যাপ্টারে যে যতগুলা ম্যাথ থাকবে সবগুলা সমীকরণই কিন্তু থাকবে আমাদের হচ্ছে অন্তরক সমীকরণ, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ এবং ক্লাসটা আশা করি শেষ পর্যন্ত দেখবা, যে তোমার এই চ্যাপ্টারটা একদমই খুব ভালোভাবে ক্লিয়ার হবে। এবং হচ্ছে ক্লাসটা ফ্রেন্ড যারা আছে, আমি সব থেকে বেশি খুশি হই, কালকে যেমন খুশি হয়েছিলাম যে ক্লাসটা শেষে আমার স্টুডেন্টরা বেশ অনেকজনই প্রায় আমার সাথে অ্যাড থাকে, তো তাদের হচ্ছে টাইমলাইনে দেখতেছে আমার ভিডিওটা তারা শেয়ার করে দিচ্ছে। এই বিষয়টাতে আমি সব থেকে বেশি খুশি হই। আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডকে মেনশন করবা
এবং হচ্ছে তোমরা তোমাদের প্রত্যেকেরই টাইমলাইনে শেয়ার করে দিবা। এবং যেহেতু আমাদের ফ্রি লাইভ ক্লাস, আমি আশা করি সবার মধ্যে এই ক্লাসটা যাক। আর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এই চ্যাপ্টারটা আলোচনা থাকবে, কারণ এই চ্যাপ্টারের মধ্যে সবারই সমস্যা। এই চ্যাপ্টারটা আমরা প্রায় দ্বিতীয় সেমিস্টার থেকে আলোচনা থেকে এখানে আসে মূলত। ওকে, তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের একটা অন্তরক সমীকরণ ছিল। এখন যেহেতু বলছে অন্তরক সমীকরণ, এটা একটা সাধারণ সমীকরণ, যেহেতু বলছে অন্তরক সমীকরণ, তাহলে আমাকে অন্তরক সমীকরণটা কেমন সে বিষয়টা দেখতে হবে। একটু যদি লক্ষ্য করে দেখো ভাইয়া, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স প্লাস হচ্ছে 6 = 0। আমরা এটাকে বলতে পারি একটা সাধারণ সমীকরণ এবং এটাকে বলতে পারি একটা অন্তরক সমীকরণ। এটা কেন সাধারণ সমীকরণ? কারণ ওখানে কোনো ডি ওয়াই বাই ডি এক্স নাই। আর এটা কেন অন্তরক সমীকরণ? কারণ এখানে ডি ওয়াই বাই ডি এক্স, আমরা জানি যে যখন কোনো সমীকরণের মধ্যে ডি ওয়াই বাই ডি এক্স থাকবে সেটাই মূলত হচ্ছে অন্তরক সমীকরণ। কারণ অন্তরীকরণ বা অন্তরক মানেই হচ্ছে আমরা জানি ডি ওয়াই বাই কি থাকবে, ডি এক্স থাকবে। এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন অথবা অন্তরীকরণ। ওকে, তো এই সমীকরণ যেটা আছে এটাকে একটা ডি ওয়াই বাই ডি এক্স স্কয়ার আছে। আচ্ছা দেখো, ডি ওয়াই বাই ডি এক্স স্কয়ার আছে। আমরা দ্বিতীয় সেমিস্টারে এই পড়াশোনা করছিলাম যে ওয়াই কে অন্তরীকরণ করলে y1 পাইতাম। আবার এই y1 মানে কি ছিল, আমার dy বাই হচ্ছে dx। আবার y1 কে অন্তরীকরণ করলে আমরা y2 পাইতাম। এই y2 মানে ছিল d স্কয়ার y বাই হচ্ছে dx স্কয়ার। আমরা যে এইটা থেকে এইটা লাইন পাইছি, এটা কিন্তু অন্তরীকরণের মাধ্যমেই পাইছি। তাহলে অবশ্যই আমরা প্রথমের যে বিষয়টা আছে সেটাকে আমরা অন্তরীকরণ বলতেই পারি। এবং dy বাই dx মানে কিন্তু এটাও কিন্তু আমরা অন্তরীকরণ করেই পাইছি, y কে অন্তরীকরণ করে পাইছি। তাহলে এটাকেও আমরা কি বলতে পারি, অন্তরীকরণই বলতে পারি। ওকে, তাহলে যেহেতু এই সমীকরণটা পুরাটাই একটা অন্তরীকরণ সমীকরণ দেওয়া আছে, তাহলে এটা একটা অন্তরিক সমীকরণ। আশা করি এই বিষয়টা বলছি। সবসময় অন্তরক সমীকরণের চ্যাপ্টারে সবসময় যে সমীকরণগুলো থাকবে এগুলো সবসময় অন্তরক সমীকরণ থাকবে, এই বিষয়টা তোমাকে সব থেকে বেশি খেয়াল করতে হবে। ওকে, তো একটু দেখো যে আমরা যদি আরো একটা উদাহরণ দেখি যে ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই ইজ ইকাল টু 0। এটাও তো একটা অন্তরক সমীকরণ, কারণ dy বাই dx প্লাস x y ইজ ইকুয়াল টু 0, এটা আমরা একটা অন্তরক সমীকরণ বলতে পারি। আবার যদি আমরা বলি যে ভাইয়া x প্লাস হচ্ছে y, তারপর হচ্ছে dy বাই হচ্ছে dx প্লাস হচ্ছে y স্কয়ার x স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এটাও একটা অন্তরীকরণ সমীকরণ, কারণ এখানেও dy বাই dx আছে। তাহলে যেখানে dy বাই dx থাকবে মূলত সেটাই কিন্তু একটা অন্তরীক সমীকরণ। এই বিষয়টা আমরা কনফার্ম, এই বিষয়টা আমরা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যে এই অন্তরক সমীকরণটা আছে, এই অন্তরক সমীকরণটা কি জিনিস, যে যদি একটা সমীকরণের মধ্যে dy বাই dx থাকে সেটা হচ্ছে আমার মূলত কি অন্তরক সমীকরণ। তাহলে এই ছিল আমাদের অন্তরক সমীকরণ। এখন আমরা দেখব যে প্রথম ক্রম এবং প্রথম মাত্রাটা যে কি জিনিস। আমাদের এই আগামী চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক যে হচ্ছে ক্রম এবং মাত্রা কি। তোমাকে আমি বললাম 1000% শিওর এই ক্রম এবং মাত্রা তোমাকে যে কোনো একটা অন্তরক সমীকরণ থেকে ক্রম এবং মাত্রাটা নির্ণয় করতে বলবে, এটা একদমই শিওর থাকো তুমি যে কোনো একটা সমীকরণ থেকে তোমাকে ক্রম এবং মাত্রাটা নির্ণয় করতে বলবে। তাহলে আমি যদি ক্রম এবং মাত্রাটা নির্ণয় করতে চাই তাহলে আমাকে বিষয়গুলো কেমন কি হবে বা কিরকম হতে পারে একটু বিষয়টা দেখো। যে ভাইয়া আমাদের একটা সমীকরণ আমরা দিই, মনে করো যে একটা সমীকরণ দিচ্ছি এখানে, যে সমীকরণটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স স্কয়ার dx এটার উপর হোল স্কয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা একটা অন্তরীক সমীকরণ কিনা? অবশ্যই এটা একটা আন্তরিক সমীকরণ। এই সমীকরণটা দিয়ে আমাকে বলতেছে এর ক্রম নির্ণয় করো এবং মাত্রা নির্ণয় করো। ক্রম বা হচ্ছে মাত্রা কত, মাত্রা হচ্ছে কত। ওকে, এটার ক্রম এবং মাত্রা কত দেখো, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স এটার উপর হোল স্কয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা অবশ্যই একটা অন্তরক সমীকরণ, কারণ আমরা অন্তরক সমীকরণ নিয়েই তোমাদের আলোচনা করে আসলাম। এখন বলতেছে এইটারই আমার ক্রম নির্ণয় করতে, এটাই আমার কি নির্ণয় করতে, মাত্রা। তাহলে ক্রম মানে এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে ভাইয়া ক্রম মানে হচ্ছে যেটা থেকে একটা অন্তরক সমীকরণে ক্রম মানে হচ্ছে এরকম, অন্তরক সমীকরণে সর্বোচ্চ যতবার অন্তরক সমীকরণে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হয়েছে বা অন্তরীকরণ হয়েছে সেটাই হচ্ছে ক্রম। ঠিক আছে, এটা হচ্ছে ক্রম। মাত্রাটা হচ্ছে কি, মাত্রাটা হচ্ছে যেটা থেকে ক্রম নিব সেটারই পাওয়ারে যেটা থাকবে, যেটা থেকে
যেটা থেকে ক্রম নিব সেটার পারে যা থাকবে, ঠিক আছে? বুঝো যে অন্তরক সমীকরণের মানে কি, অন্তরক সমীকরণের মধ্যে ক্রম কোনটা জিনিস, ক্রমটা হচ্ছে যে একটা সমীকরণের মধ্যে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হয়েছে। দেখো এই সমীকরণের মধ্যে আমরা যদি এটার মাত্রাটা বলি যে এত হচ্ছে এটার মাত্রা, সরি এটার ক্রমটা কি হবে, তাহলে এই সমীকরণের সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন হয়েছে, এখানে কিছু নয় মানে এক, এখানে কিছু নয় মানে ওয়ান, মানে এটাকে একবার হয়েছে, এটা কয়বার হয়েছে দুইবার, সর্বোচ্চ যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন দেয় তাহলে এর ক্রমটা কত হবে, 2 হবে। তাহলে এইটা হচ্ছে একটা অ্যান্সার ক্রম। মাত্রাটা হচ্ছে আমি কি বললাম যে মাত্রাটা যদি অনেকে এই জায়গাটাতে ভুল করে যে মাত্রাটা ও চিন্তা করে যে ভাইয়া যেহেতু সর্বোচ্চ এই সমীকরণের মধ্যে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশনটা তার ক্রম, ও চিন্তা করে তাহলে সর্বোচ্চ যেটা পাওয়ার আছে সেটাই তার মাত্রা, মানে সর্বোচ্চ এই সমীকরণের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে, তাহলে এটা মাত্রা 2 হবে। কিন্তু আসলে কিন্তু মাত্রা 2 হবে না, কারণ যে আমরা যেখান থেকে ক্রম নিব সেটারই পাওয়ারে যেটা থাকবে সেটারই যেটা থেকে ক্রম আমরা নিয়ে ফেলবো সেটার পাওয়ারে যেটা থাকবে সেটা তার হচ্ছে মাত্রা। ওকে, তাহলে এটার আমরা কি হবে না, এর পাওয়ারটা 2 মানে মাত্রাটা 2 হবে না। তাহলে ক্রম আমরা কোথা নিছি, এখান থেকে নিছি, তাহলে এর ক্রমটা আমরা কত পাইছি, 2 পাইছি। তাহলে এই ক্রমটার এর পাওয়ারে কিছু নাই মানে কত আছে, 1। তাহলে এইটা ম্যাথের মাত্রাটা কত হবে, 1। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমাদের চ্যাপ্টারটার নাম ছিল প্রথম ক্রম এবং হচ্ছে প্রথম মাত্রা। তাহলে আমরা ক্রম এবং মাত্রা, তুমি শিওর থাকো তোমার একটা কোশ্চিন আমি তোমাকে কতগুলো স্টার দিব, অনেকগুলো স্টার দিব, 1000% বললাম, 1000% শিওর থাকো একটা অতি সংক্ষিপ্ত কোশ্চিন আসবে, যে কোনো একটা অন্তরক সমীকরণ দিয়ে তোমাকে ক্রম নির্ণয় করতে বলবে এবং হচ্ছে মাত্রা নির্ণয় করতে বলবে, ঠিক আছে? আশা করি বিষয়টুকু খুব ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট আমরা এরকম হচ্ছে দুই একটা উদাহরণ আর একটু দেখি, তাহলে তুমি আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? একটু দুই একটা উদাহরণ দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো আমরা নেক্সট কি বলি যে আমরা ক্রম এবং মাত্রা নির্ণয় করাটা শিখলাম। যে ক্রম মানে হচ্ছে কি, যে অন্তরক সমীকরণের সর্বোচ্চ যতবার অন্তরীকরণ হয়েছে সেটাই হচ্ছে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হয়েছে সেটা তার ক্রম। মাত্রাটা হচ্ছে কি, যেটা থেকে আমরা ক্রম ডিনোট করবো সেটারই পাওয়ারে যেটা থাকবে সেটা তার হচ্ছে কি মাত্রা। আশা করি এই বিষয়টুকু ক্লিয়ার। ওকে, আমরা একটু দেখো যে আরো যদি দুই একটা এক্সাম্পল দেখি। ভাইয়া দেওয়া আছে ডি কিউব হচ্ছে এক্স, সরি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব প্লাস ডি স্কয়ার ওয়াই, ডি হচ্ছে এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই বাই হচ্ছে ডি এক্স প্লাস হচ্ছে 6 ইজিক্যাল টু 0। এটা একটা অন্তরক সমীকরণ, তাই কিনা? এটা একটা অন্তরক সমীকরণ, এখানে পাওয়ারটা দেওয়া আছে আমার হচ্ছে 3, এখানে একটা অন্তরক সমীকরণ। ওকে, এটার পাওয়ারটা দেওয়া আছে ভাইয়া 4, বুঝো? তাহলে এই ম্যাথটাতে আমার বলতেছে যে ক্রম নির্ণয় করতে, এই ম্যাথটা কি নির্ণয় করতে বলতেছে, ক্রম, এবং এই ম্যাথটা নির্ণয় করতে বলতেছে মাত্রা। খুব ভালো করে একটা জিনিস দেখো, আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম এই কথাটা যে একটা অন্তরক সমীকরণের সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হয়েছে সেটা তার হচ্ছে ক্রম। তাহলে এই ম্যাথটাতে এখানে একবার হয়েছে, এখানে দুইবার হয়েছে, এখানে 3বার, তাহলে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন হয়েছে কয়বার, 3বার। তাহলে এর ক্রমটা কত হবে, 3। তাহলে মাত্রাটা কি হবে যে ভাই এই সমীকরণের মধ্যে যেটা থেকে আমরা ক্রম ডিনোট করব সেটারই পাওয়ারে যেটা থাকবে সেটা তার মাত্রা। তাহলে এটার পাওয়ারে সর্বোচ্চ কত আছে, 4 আছে, এটা হচ্ছে আমার মাত্রা। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তোমার আমার আশা করি তোমার বইয়ের মধ্যে বা যে কোনো স্থান থেকে বা যে কোনো জায়গা থেকে যদি তোমাকে একটা ম্যাথ দিয়ে বলে যে এর ক্রমটা নির্ণয় করো, এর মাত্রাটা নির্ণয় করো, তুমি আশা করি খুব ইজিলি কিন্তু বিষয়টা বলতে পারবা, ঠিক আছে? এই ছিল আমাদের চ্যাপ্টারটার নাম অনুসারে কিছু একটু উদাহরণ, যে প্রথম ক্রম, প্রথম মাত্রা। আমরা ফার্স্ট টাইম বলছিলাম অন্তরক সমীকরণ কি, আন্তরিক সমীকরণ কি, অবশ্যই আমার dy বাই dx থাকে, একটা সমীকরণ থাকবে ইজিক্যাল টু 0 বা ইজিক্যাল টু কিছু থাকবে, সেটা একটা অন্তরক সমীকরণ। তারপর ক্রমটা হচ্ছে কি, যে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন যেটা হবে একটা অন্তরক সমীকরণে সেটা তার ক্রম, এবং যেটা থেকে আমরা ডিফারেন্সিয়েশন নিব সেটাতে পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে আমার মাত্রা। এই ছিল আমাদের চ্যাপ্টারটার নাম অনুযায়ী। ওকে, এখন এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা মূলত কিভাবে করব বা ম্যাথগুলো কিভাবে হতে পারে সেই বিষয়গুলো আমরা যদি একটু লক্ষ্য করি, বা এই চ্যাপ্টারের ম্যাথগুলো কি কি আছে আমি সেই বিষয়গুলো যদি একটু তোমাদেরকে দেখাই। সর্বপ্রথম আমরা একটা ম্যাথ করব, যে সর্বপ্রথম একটা ম্যাথ আছে এরকম, সবাই খুব ভালো করে দেখুন, যে হয়তো অতি সংক্ষিপ্ত তোমাদের আছে, আমরা প্রায় একটা ম্যাথ মূলত এই চ্যাপ্টার থেকে করা হবে। তো 1 নম্বরের কোশ্চিনে একটা দেওয়া আছে, কোশ্চিনটা দেওয়া আছে x হচ্ছে dy মাইনাস y হচ্ছে dx ইজিক্যাল টু 0। x হচ্ছে dy মাইনাস হচ্ছে y dx ইজিক্যাল টু 0। ম্যাথটাকে বলতেছে সমাধান করো। কি করো, সমাধান করো। ম্যাথটাকে বলতেছে ভাইয়া সমাধান করো।
তাহলে x dy মাইনাস y dx ইজ ইকুয়াল টু 0 সমাধান করো। দেখো আমি এই চ্যাপ্টারটা কিভাবে করতে পারি বা এই এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমি কিভাবে করবো এটা তো আমি জানি না যে ম্যাথগুলো আমি কিভাবে করতে পারি বা কিভাবে করব। তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়টাকে, যে যদি ম্যাথটা মানে এই বিষয়টা মাথায় রাখবে, যদি ম্যাথটা n dx প্লাস m হচ্ছে dy ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এটাকে আমাকে কি করতে হবে, ফাংশন অফ x হচ্ছে dx প্লাস ফাংশন অফ y dy ইজ ইকুয়াল টু 0 মতো আনতে হবে, হবে। ওকে, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। তারপর যদি সমাধান করতে বলে, সরাসরি ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এই হচ্ছে কথাটুকু, এই কথাটুকু তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে, যদি তোমাকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারতে হয় বা এই চ্যাপ্টারের ম্যাথগুলো, যে কোনো ম্যাথ, এই চ্যাপ্টার কেন, এরপরে 12 চ্যাপ্টার আছে, প্রথম ক্রম, প্রথম মাত্রা, সমমাত্রিক অন্তরীকরণ, সেটা যদি করো, তারপরে চ্যাপ্টারে 13 চ্যাপ্টার আছে, 14, 15 যতগুলো চ্যাপ্টার আছে, বা ইন্টিগ্রেশনের যে কোনো ম্যাথ বা যে কোনো বিষয়ে তোমাকে সর্বপ্রথমে একটা জিনিস মনে রাখবা, সাপেক্ষটাকে মিলাইতে হয়। সর্বপ্রথম কি মিলাইতে হয়, সাপেক্ষটা মিলাইতে। দেখো n dx প্লাস m dy, দেখো সাপেক্ষ মিল নাই, তাহলে ইজ ইকুয়াল টু 0। যদি সমীকরণটা আমরা এরকম দেখি, তাহলে আমাকে ফাংশন অফ dx মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে x এর সাপেক্ষে আমাকে x কে আনতে হবে এবং y এর সাপেক্ষে y কে আনতে হবে, ইজ ইকুয়াল টু 0। এরকম যদি সমীকরণ থাকে, তারপর যদি ম্যাথটাকে সমাধান করতে বলে, তাহলে সরাসরি আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। এখন এই ম্যাথটার দিকে একটু দেখো, এই ম্যাথটা ভাইয়া কেমন দেওয়া আছে বলো তো। এই ম্যাথটা একটু লক্ষ্য করে দেখো যে এই ম্যাথটার মধ্যে y সাপেক্ষে x আছে, y সাপেক্ষে x কে কিন্তু কখনোই ইন্টিগ্রেশন করা যায় না। এই জন্য আমাকে অবশ্যই এটাকে x এর সাপেক্ষে কি নিয়ে আসতে হবে, x আনতে হবে। পরেরটাতে দেখো x এর সাপেক্ষে y আছে, x এর সাপেক্ষে y কে কখনো ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে আমাকে কি করতে হবে, y এর সাপেক্ষে y আনতে হবে। বিষয়টা কি বুঝছো? মানে তোমাকে কিন্তু খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে যে y এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন যেমন ভাবে করা যায় না, তাহলে আমাকে ম্যাথটা যদি এই টাইপের থাকে, তাহলে আমাকে এই টাইপের আগে নিয়ে আসতে হবে, এটাকে ক্যালকুলেশন করে আনতে হয়, ঠিক আছে। তারপর আমরা সমাধান করাতে আসি। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো তো এইটার সাপেক্ষে এইটা, মানে এটা আমার ভেজাল করতেছে, এটাও আমার ভেজাল করতেছে। মনে রাখবা ম্যাথ করানোর সময় যে যখন যে দুইটাই ভেজাল করবে, ওই দুইটা দ্বারা আমরা ভাগ করব, ওই দুইটা দ্বারা পুরো সমীকরণটাকে আমরা ভাগ করব, তাহলে কিন্তু আমার একটা ফরম্যাট চলে আসবে। তাহলে দেখো এখানে আমার আছে x হচ্ছে dy, এখানে x ও ভেজাল করতেছে, y ও ভেজাল করতেছে, আমরা x আর y দ্বারা ভাগ করব সবগুলাকে। y আছে, dx আছে, এটাকে কি দ্বারা ভাগ করব, x y দ্বারা ভাগ করব। 0 কে x y দ্বারা ভাগ করলে কি হয়, 0 হয়। তাহলে আমরা উভয় পক্ষকে কি করলাম, x y দ্বারা ভাগ করে পাই, ভাগ হচ্ছে করে পাই। বুঝছো না বুঝো না বলো, যে আমরা x y দ্বারা উভয় পক্ষকে কি করে পাই, ভাগ করে পাই। এখন যদি ভাগটা করি একটু দেখো যে ভাইয়া x আর x বাদ যায়, y আর y বাদ যায়, তাহলে কি থাকে, dy বাই হচ্ছে y মাইনাস dx বাই হচ্ছে x, dx বাই x ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা চাইলে এই লাইনটা লিখতে পারি না, 1 বাই y এই পাশে আমরা লিখলাম হচ্ছে dy মাইনাস, এটাকে চাইলে আমরা লিখতে পারি 1 বাই x এই পাশে লিখতে পারি dx ইজ ইকুয়াল টু কত, 0। ওকে, এই লাইনটা আমরা পাইলাম। এখন আমি তোমাকে বলছি যে বিষয়টা যখন আমরা এইটার দিকে একটু দেখবা, m dx প্লাস m dy ইজ ইকুয়াল টু 0 ছিল, যখন আমরা ওটা থেকে ওটা যদি আমাকে ওটা থাকে, তাহলে আমাকে আনতে হবে x dx, x চলে আসছে, মানে সাপেক্ষ মিল হয়ে গেছে, y এর সাথে চলে আসছে। যদি এখন ম্যাথটাকে কি করতে বলে, সমাধান করতে বলে, সরাসরি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। বিষয়টা কি বুঝছো? তাহলে যেহেতু ম্যাথটাকে সমাধান করতে বলছে, সেহেতু আমাকে কি করতে হবে, সরাসরি ম্যাথটাকে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এটা ইন্টিগ্রেশন চিহ্ন, এটা ইন্টিগ্রেশন চিহ্ন, এটা ইন্টিগ্রেশন চিহ্ন, দুই পাশে ইন্টিগ্রেশন করলাম। এখন এই ম্যাথটা করতে গেলে যে ফর্মুলাটা লাগবে, দেখো আমরা দ্বিতীয় সেমিস্টারে ফর্মুলা পড়ছিলাম d বাই dx 1 বাই x, 1 বাই x কে যদি ইন্টিগ্রেশন করা হয়, তাহলে আমরা পাই log x। এই ফর্মুলাটা মূলত পড়বে। তো দেখো এখানে ইন্টিগ্রেশনটা দেখো যে 1 বাই y বলতে এখানে x বলতে y আছে, তাহলে এটা আমরা সূত্রটা কি বলবো, log হচ্ছে y মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই x dx ইকুয়াল টু কি লেখা যাবে,
লগ হচ্ছে এক্স লেখা যাবে ইজিক্যাল টু জিরোকে ডিফারেন্সিয়েশন করলে বা ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে জিরোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাই কনস্ট্যান্ট মান। কি পাই ভাই? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা হচ্ছে আমার ইচ্ছামূলক ধ্রুব, সেটা আমরা যে কোনো কিছুতে নিতে পারি, সেটা সিও নিতে পারবো, কেও নিতে পারবো, মাইনাস লগ সি নিতে পারবো, প্লাস লগ সি, ওটা ইচ্ছামূলক ধ্রুব। আমরা ম্যাথটা মিলার ক্ষেত্রে যেটা দরকার সেটা কিন্তু মূলত নিব। তাহলে এই জিরোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? লগ হচ্ছে সি। কেন আমরা লগ সি নিলাম বলতো? কারণ হচ্ছে এই পাশে লগ আছে, এই পাশে লগ আছে, এখানে জন্য আমরা ইচ্ছামূলক ধ্রুবকটা লগ ছিলাম। জিরোকে ইন্টিগ্রেশন করে লগ সি এর কোনো সূত্র নাই, কিন্তু ভাইয়া জিরোকে ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট হয়, লগ সি কিন্তু একটা কনস্ট্যান্ট মান। তাহলে এটা হচ্ছে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে আমরা এখানে পাশে লিখে দিলাম যে লগ সিটা হচ্ছে কি? ইচ্ছামূলক ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক। ঠিক আছে, লগ সিটা কি? ইচ্ছামূলক ধ্রুবক। এই হচ্ছে আমাদের লগ সি ইচ্ছামূলক ধ্রুবক। তারপর এটাকে যদি আমরা এই চিন্তা করো যে ভাইয়া যে আমরা বইয়ের মতো অ্যান্সার মিলাবো তা হবে, তুমি যদি চিন্তা করো যে আমি এটা এখানে অ্যান্সার দেবো, এটাই একটা অ্যান্সার, আর যদি না চিন্তা করো যে আমি এটা বইয়ের মতো মিলাবো, তাহলে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি লগ, এবং এগুলা কি লগের একটা ভাগের সূত্র আছে, ওয়াই বাই কি হবে? এক্স ইজিক্যাল টু এখানে কি আছে? লগ হচ্ছে সি। এই পাশে লগ, এই পাশে লগ বাদ, মানে আমাদের এরকম একটা ফর্মুলা আছে যে লগ হচ্ছে এম বাই এন, লগ এম বাই এন এর সূত্র হচ্ছে লগ এম মাইনাস হচ্ছে লগ এন। তাহলে লগ এম মাইনাস লগ এন আছে, এম বলতে আছে ওয়াই, এন বলতে আছে এক্স, তাহলে এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি লগ এম বাই এন ওয়াই বাই এক্স। এই পাশে লগ, এই পাশে লগ বাদ, তাহলে অ্যানসারটা দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু, এখানে ওয়াই আছে, এখানে আছে সি, সিটা এই এক্সটা এদিকে যে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ওয়াই ইজিক্যাল টু সি এক্স। এটাই হচ্ছে আমার মূলত বইয়ে অ্যানসার দেওয়া আছে, বুঝছো? এই ছিল আমাদের এই কোশ্চেনটা, সস্তা একটা ম্যাথ। মানে এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে মূলত তোমাকে এইভাবেই তোমাকে চিন্তা করতে হবে এবং এইভাবেই ম্যাথটা করতে হবে। ঠিক আছে, যারা এখন পর্যন্ত লাইভ ক্লাসটা দেখতেছো আশা করি সবাই বুঝতে পারছো। যদি তুমি না বুঝতে পারো ক্লাসটা আবারও কন্টিনিউ দেখবা, তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এবং শেষ পর্যন্ত থাকো, তুমি আজকের টপিকসটা বা আজকের চ্যাপ্টারটা তোমার খুব ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো। একটু দেখো যে বিষয়টা বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, যারা যারা আসো উপস্থিত, আমার বিশ্বাস যে এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চিনটা একটু দেখি। এটা যদি বুঝে থাকো, আমরা নেক্সট কোশ্চিনটা কি আছে নেক্সট কোশ্চিনটা একটু দেখি। ওকে, সো সবাই হচ্ছে কাইন্ডলি বুঝতে পারছো যে এইটার মতো আমরা প্রত্যেকটা ম্যাথ সেম ভাবে করবো, তো আশা করি বুঝতে পারবো। ওকে, আমরা নেক্সট কোশ্চিনটা দেখি, মিশিয়ে দিলাম। দেখো ভাই, আমার আজকের চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, আমি চ্যাপ্টারের নামটাও মিশিয়ে দিলাম, কারণ এটা নিয়ে আমি আলোচনা করে ফেলছি। এরপর আমরা কয়েকটা উদাহরণ দেখবো। এখন তোমাদের অনুশীলনীতে একটা ম্যাথ আছে, অনুশীলনী একটা ম্যাথ দেখবা। ঠিক আছে, অনুশীলনী 2 নম্বর, অনুশীলনী হচ্ছে 2 নম্বর। এই অনুশীলনী 2-এ একটা ম্যাথ আছে, বুঝছো? অনুশীলনী 2-এ ম্যাথটা আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স। তারপর আছে প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইজিক্যাল টু 0। এই ম্যাথটাকে আমাকে বলতেছে সমাধান করো, সমাধান কর। ওকে, সমাধান কর। দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই, এটাকে কি বলতেছে? সমাধান করতে, তাই না? বুঝছো? সমাধান করতে, সমাধান করতে গেলে তোমাকে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাকে অবশ্যই সাপেক্ষটাকে মিলাইতে হবে। এক্স এর সাপেক্ষে এক্স কে নিয়ে আসতে হবে এবং ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে নিয়ে আসতে হবে। এইটা কাজ তোমাকে করতে হবে, বুঝছো? তাহলে এখন একটু দেখো যে ভাইয়া এখানে যে ব্যাপারটা আছে, তাহলে এটাকে যদি আমরা একটু কাজ করে দিই, কি নেওয়া যায়? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই ইনভার্স ওয়াই লেখা যায় না? দুইটা ভিত্তির মধ্যে একটা গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এক্স আর যোগ হয়, মানে প্লাস মাইনাসে মাইনাস, এটা লাইন থেকে এটা লাইন আসা যায়, এটা লাইন থেকে এটা লাইন যাওয়া যায়। তারপর হচ্ছে ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই ইনভার্স হচ্ছে কত? এক্স, তারপরে হচ্ছে কি? ডিওয়াই। ঠিক আছে, এটাও করা যায়। তারপর ইজিক্যাল টু কত? 0। এখন দেখো এই এক্স এর সাপেক্ষে এক্স তো আমার কোনো সমস্যা নেই, ওয়াই সাপেক্ষে ওয়াই কোনো সমস্যা নেই। সমস্যা ভেজাল করতেছে কে? ভেজাল করতেছে এইটা এবং এইটা। আমি তোমাকে বললাম মিলার ক্ষেত্রে যেটা ভেজাল করবে সেটা দ্বারা আমরা ভাগ করবো, বুঝছো? এটাই তো বললাম, মিলার ক্ষেত্রে যেটা ভেজাল করবে সেটা দ্বারা আমরা কি করব? উভয় পক্ষকে ভাগ করে দিব। তাহলে উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো, ই টু দি পাওয়ার এক্স ই ইনভার্স ওয়াই ডিএক্স আমরা কি দ্বারা ভাগ করব? ই
ই ইনভার্স ওয়াই ইন্টু ই ইনভার্স এক্স, এটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করবো, প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ই ইনভার্স এক্স ডিওয়াই আমরা ভাগ করবো কাকে দ্বারা, এই ই ইনভার্স ওয়াই ইন্টু ই ইনভার্স এক্স, এটা দ্বারা ভাগ করবো। জিরোকে যা দিয়ে ভাগ করো সেটা জিরো হয়, আমরা কি করলাম ই ইনভার্স ওয়াই ইন্টু ই ইনভার্স এক্স দ্বারা উভয় পক্ষকে কি করছি ভাগ করে, ঠিক আছে, উভয় পক্ষকে কি করছি ভাগ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ওকে, তো আমরা যদি ভাগ করি তাহলে কি কি বাদ চাই, যে ভাইয়া এখানে বাদ চাই, রাখো তো এখানে বাদ চলে যাচ্ছে ই ইনভার্স ওয়াই ই ইনভার্স ওয়াই, বাদ যাচ্ছে ই ইনভার্স এক্স ই ইনভার্স এক্স। যদি এগুলা বাদ যায় এখানে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স ই ইনভার্স এক্স। দেখো এটা আমরা এভাবে লিখতে পারি না যে ভাগের মানে দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি ভাগের সময় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, কিন্তু এখানে একটা আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, মানে এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস এক্স। তারপর দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি ভাগের সময় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, মানে ওয়াই প্লাস ওয়াই ইজিক্যাল টু কত জি, বুঝছো? তাহলে এখন এক্স আর এক্স যোগ করলে কি হবে, সরি এখানে তো ডিএক্স আছে, এখানে ডিএক্স আছে আর এখানে কি আছে ডিওয়াই। তারপর দেখো এক্স আর এক্স যোগ করলে কি হবে 2x, এখানে থাকতেছে dx প্লাস ওয়াই আর ওয়াই যোগ করলে কি হবে 2y আর এখানে থাকতেছে dy ইজিক্যাল টু কত 0। কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস দেখলাম, যখন সাপেক্ষ মিলে যাবে তখন ম্যাথটা যদি সমাধান করতে বলে সরাসরি কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। যখন সাপেক্ষ x এর সাপেক্ষে x মিলে গেছে তাহলে সমাধান করতে বলছে, ম্যাথটা কি বলতে বলছে সমাধান করতে, তাহলে সরাসরি এটাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তো দেখো ই টু দি পাওয়ার 2x dx প্লাস এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার হচ্ছে 2y dy ইজিক্যাল টু এই পাশেও আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ব্যাপারটা এরকম, মানে সরাসরি সেটাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এখানে সূত্র পড়বে ফর্মুলা, যারা মূলত ফর্মুলা জানো এবং জানো না তাদের জন্য আমি বলতেছি যে আমার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx এর একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল ই টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই হচ্ছে m, এটা ছিল একটা ফর্মুলা। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx এর ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। তো আমরা যদি সেম ওই ফর্মুলাটা এখানে চিন্তা করি একটু দেখো যে ই টু দি পাওয়ার x মানে কি হবে ই টু দি পাওয়ার x, এখানকার m ওখানে m আছে, এখানে m বলতে কত আছে 2, 2টা কি হবে ভাগ, তারপর হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার 2y আর 2টা কি আছে গুণ আছে, এই পাশে আসে কি হবে ভাগ। ওকে, ইজিক্যাল টু যে আমরা কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, মানে জিরোকে ডিফারেন্সিয়েট করলে কি পাই কনস্ট্যান্ট মান c, তো c না নিয়ে এখানে আমরা কি নিব c/2, কারণ এগুলোতে সবগুলোতে 2 আছে, আমরা চাইলেই এখানে আমরা অ্যানসার দিতে পারবো। এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যানসার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই চ্যাপ্টারটা মূলত নিয়মটা হচ্ছে এরকম ভাইয়া, নিয়মটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা ম্যাথই ফার্স্ট সাপেক্ষটা মিলাইতে হবে, দেন তোমাকে হচ্ছে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এবং ইন্টিগ্রেশন করতে গেলে অবশ্যই তোমাকে দ্বিতীয় সেমিস্টারে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো জানতে হবে। এবং এখন যারা আসো ভাইয়া আমরা তো দ্বিতীয় সেমিস্টারে ইন্টিগ্রেশন করি নাই, আমরা ওই টপিকসটা বাদ দিচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমি যখন ইন্টিগ্রেশনের যেইখানে সূত্রটা অ্যাপ্লাই করতেছি সেখানে কিন্তু সূত্রটা লিখে দিচ্ছি, তাহলে এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু থার্ড সেমিস্টারে এই চ্যাপ্টারগুলো কভার করতে পারবা। তাছাড়া তোমার এখন তো আর দ্বিতীয় সেমিস্টারে বই পড়া সম্ভব না। সো আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমার জন্য, কারণ আমি তোমাকে বলতেছি এই লাস্ট 5টা চ্যাপ্টার থেকে আবারও 30 মার্কের একটা কোশ্চিন থাকবে, এটা কিন্তু পুরোটা একটা ক্যালকুলাস পার্ট। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা একটু আমরা দেখবো, ঠিক আছে? এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন সেটা উদাহরণ নাম্বার 1, পরীক্ষাতে যদি কোনো কোশ্চিন আসে এই উদাহরণ নাম্বার 1 নাম্বার কোশ্চিনটাই আসবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস পরীক্ষাতে যদি কোনো কোশ্চিন থাকে তোমরা যদি থাকো তাহলে এই উদাহরণ নাম্বার 1 নাম্বার কোশ্চিনটাই কি আসবে পরীক্ষাতে আসবে। মুরসাদ হুসান আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো আমরা উদাহরণ নাম্বার 1 নাম্বার কোশ্চেন দেখবো, আশা করি এটা সবাই বুঝতে পারছি। ওকে, না বুঝলে ক্লাসটা শেষের দিকে দেখো, বুঝতে পারবো। আমরা যথেষ্ট চেষ্টা করছি তোমাকে বুঝাই দেওয়ার জন্য। ওকে, নেক্সট কোশ্চেনটা আছে, দেখো ভাই উদাহরণ 1 নাম্বার কোশ্চেনটা, উদাহরণ 1 বুঝো কোশ্চেনটা উদাহরণ 1 বুঝছো, কোশ্চেনটা দেওয়া আছে log e ভিত্তিক dy বাই হচ্ছে dx ইজিক্যাল টু ax প্লাস হচ্ছে by, ঠিক আছে? এই কোশ্চেন
আমাকে বলতেছে সমাধান করতে, সমাধান করো। কতবার শ্রেণী পড়ো বলো? কয়টা স্টেপ? অনেকগুলো, 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। বুঝছো? মানে 100% এই কোশ্চিনটা আসার সম্ভাবনা আছে, আমি শিওর। 22 থেকে শুরু করে 22 সালে আসছে, 23 সালে আসছে, 24 সালে আসছে, 25 সালে আসছে, অনুষ্ঠিত 26ও আসছে। মানে এই প্রবিধান, এই আমাদের 16 প্রবিধানে কিন্তু এই ম্যাথ ছিল না। তোমাদের 22 প্রবিধানে এই চ্যাপ্টারগুলো অ্যাড করছে, মানে 22 প্রবিধানে যখন থেকে চ্যাপ্টার অ্যাড করছে তখন থেকে এই ম্যাথটা দেওয়া শুরু করছে। তাহলে তোমার জন্য এই ম্যাথটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কথা কি বুঝছো? ওকে, একটু দেখো যে এই ম্যাথটা আমরা কিভাবে করব। প্রশ্ন হয়তো তোমাদের এখানে ই ভিত্তিক দেওয়া নাই, কিন্তু মূলত এটা ই ভিত্তিক হবে। দেখো আমরা এখানে লগ দিলাম, এখানে ই দেওয়া যা না দেওয়া একই কথা। কেন দিলাম এটাও কারণ আছে, কারণ এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে প্রথম। ঠিক আছে, ম্যাথটা যেহেতু সমাধান করতে বলছে তাহলে আমাকে সাপেক্ষটা মিলাইতে হবে, এটাই কিন্তু প্রথম কাজ। আমাকে যেই প্রকারে হোক ম্যাথটা আমাকে কি মিলাইতে হবে? সাপেক্ষটাকে মিলাইতে হবে। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে, একটু মনে রাখতে হবে তোমাকে ভাই, যে ফর্মুলাটা হচ্ছে লগ ই ভিত্তিক এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে এ ইজ ইকুয়াল টু লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, লগ ই ভিত্তিক এ ইজ ইকুয়াল টু এক্স, এ ইজ ইকুয়াল টু লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স। এটা একটা লগের ফর্মুলা। এইখানে সেম কাজটাই আগে হবে। এটা যদি লগ হয়, এটা যদি ই ভিত্তিক হয়, তাহলে এ বলতে কোনটা আছে? এইটা। আর এক্স বলতে কোনটা আছে? এই পাশেরটা। বুঝছো? এটা যদি লগ হয়, এটা ই ভিত্তিক হয়, তাহলে এ বলতে আছে আমার এইটা, এক্স বলতে আছে এইটা। তাহলে লগ ই ভিত্তিক এ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে? ই ভিত্তিক এক্স। বুঝো? ঠিক আছে, তাহলে আমার দেখো এটা এ আছে, তাহলে এ উপরেরটা আমার এখানে আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু ই ভিত্তিক এক্স। তাহলে এ বলতে এখানে কি আছে? ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স। আর ইটা এই পাশে যাবে, এক্স বলতে কি আছে? এ টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে বিওয়াই। বিষয়টা কি বুঝছো কিনা? আমরা যে এই লাইনটা থেকে এই লাইনটাতে আসলাম, এটাই সবারই সমস্যা। এটা কিভাবে হইলো? এটা কিন্তু একটা ফর্মুলা পড়তেছে, এইটার যে চেহারা এবং এইটার যে চেহারা সেম চেহারা। এটা লগ ই ভিত্তিক এ বলতে এইটা আছে, এক্স বলতে এইটা আছে। ইজিক্যাল টু লেখা যাবে এ ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এ বলতে ডিওয়াই বাই ডিএক্স আছে, এটা লিখলাম। ই টু দি পাওয়ার এক্স বলতে আছে এ এক্স প্লাস বি হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, কারণ এটা একটা ফর্মুলা বলতেছে। এখন আমাকে কি করতে হবে? সাপেক্ষটাকে মিলাইতে হবে। বুঝছো? সাপেক্ষটাকে মিলাইতে হবে, যেভাবে হোক সাপেক্ষটাকে মিলাইতে হবে। আমরা যদি সাপেক্ষটাকে মিলাইতে চাই তাহলে এখন একটু কাজ করতে হবে। বলো তো এই কাজটা করা যায় কিনা? ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি ওয়াই। দেখা যায়? অবশ্যই যায়, কারণ এই দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নেওয়া যাবে, গুণের সময় পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। বুঝছো? এইটা লাইন থেকে এইটা লাইন এবং এইটা লাইন থেকে এটা লাইন আসা যায়, তাই কি? অবশ্যই যাই। এটা লাইন থেকে এটা লাইন এবং এটা লাইন থেকে এটা লাইন আসা যায়। ওকে, তো এখন আমরা এটাকে কি করব? আর গুণ করব। কি গুণ করবো বলো তো? আর গুণ করবো। এখন আর গুণ করার আগে একটু কাজটা দেখো। ডি ওয়াই আছে, এই ডিএক্সটা এই পাশে ভাগ আছে, ওই পাশে যে কি হবে? গুণ হবে। ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার কি? বি ওয়াই। এটা ভাগ আছে, এদিকে কি হবে? ওকে, এখন আমরা এই কাজ করতে পারি যে ভাইয়া, এখন এই কাজটা আমাকে করতে পারি যে এখানকার যে বিষয়টা আছে আমরা একটু আর গুণেই করি। এটার নিচে কিছু নাই, মানে কথা হচ্ছে ওয়ান। ওয়ানের সাথে ডিওয়াই গুণ করলে ডিওয়াই, আর ডিএক্স এর সাথে এটা গুণ করলে এটা। আমরা এই পাশগুলো এদিকে নিয়ে আসি। ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি ওয়াই। আর এখানে কি আছে? এটার সাথে এটা গুণ হচ্ছে ডিএক্স। এইটার নিচে কিছু নেই, মানে ওয়ান। ওয়ানের সাথে এটা গুণ করছে, তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া? শুধুমাত্র ডিওয়াই। বুঝছো? বুঝছো? একটু দেখো, এটার নিচে ওয়ান আছে, এই ওয়ানের সাথে ডিওয়াই গুণ করলে ডিওয়াই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি ওয়াই এর সাথে যদি আমরা এই ডিএক্সটা গুণ করি তাহলে এটা। বুঝছো? বুঝলো? ওকে, দেখো তো বিষয়টা বোঝা যাচ্ছে কিনা? একদম ইজি কিন্তু। ওকে, এই কোশ্চেনটা কিন্তু আসবে পরীক্ষাতে। বুঝলো? তাহলে এখন আমরা সাপেক্ষটাকে মিল রাখবো। ই টু দি পাওয়ার এক্স রাখলাম, ডিএক্সটা রাখলাম। এই ই টু দি পাওয়ার বি ওয়াইটা এই পাশে গুণ আছে, ওই পাশে যে কি হবে? ভাগ। তাহলে ভাগ হবে মানে এরকম ডি ওয়াই বাই ই টু দি পাওয়ার বি ওয়াই। আমরা খুব ভালোভাবে জানি যে 1/x কে যদি আমরা উল্টাই দিই তাহলে x ইনভার্স 1 হয়। 1/x² কে উল্টাই দিলে কি হয়? x ইনভার্স 2 হয়। কেন আমরা এগুলো উল্টাই? কারণ এই মানগুলার আমরা সূত্র কিন্তু জানি না, এই জন্য এইটাকে আমাকে কি করতে হবে? উল্টাই দিতে হবে। ই টু দি পাওয়ার ax dx, আমরা যদি এটাকে উল্টাই দিই দেখো তো কি হয়?
যে উল্টায় দিলে এরকম হবে ই ইনভার্স হচ্ছে বি ওয়াই, এখানে আবার কি হয় ডি ওয়াই। যেহেতু এক্স এর সাপেক্ষে এক্স চলে আসছে এবং ওয়াই এর সাপেক্ষে ওয়াই চলে আসছে, তাহলে এখন সরাসরি আমরা কি করব ইন্টিগ্রেশন করব। আমার প্রত্যেকটা ম্যাথে কিন্তু সেম কাজটাই হচ্ছে, যখন আমার সাপেক্ষটা মিলে যাবে তখনই কিন্তু মূলত কি হবে ইন্টিগ্রেশন হবে। ওকে, তাহলে যেহেতু সাপেক্ষ মিলে গেছে তাহলে এটাকে ইন্টিগ্রেশন করব, এই পাশেরটাকে আমরা কি করব ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এখন বাকি ইন্টিগ্রেশনটা এখানে দেখো, আমাদের কিছুক্ষণ আগে একটা আমরা ফর্মুলা করলাম যে ভাইয়া ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু লেখা যাবে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। এটা তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স মানে কি লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স, আর এটা কি হবে ভাগ হবে। তারপর ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল টু বি ওয়াই লিখতে পারবো, আর মাইনাস বিটা কি হবে ভাগ। আর ইন্টিগ্রেশন চিহ্নটা উঠে যায় আমার কি হবে বলতো, ইন্টিগ্রেশন চিহ্ন যদি আমরা উঠাই দিই তাহলে এখানে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট মান আসবে, এই কনস্ট্যান্ট মান নিলাম আমরা হচ্ছে প্লাস সি নিতে পারি, মাইনাস সি নিতে পারি। এইটাই মূলত হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আমরা যদি বইয়ের মধ্যে অ্যান্সার মিলাই, এটাকে 2 লাইন ক্যালকুলেশন করে অ্যান্সার মিলাইতে পারি, অথবা এটাই অ্যান্সার দিলে হবে, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন যেখানে শেষ সেটাই কিন্তু ম্যাথটার সমাধান। ঠিক আছে, তো যারা যখন থেকে ক্লাসটা দেখতেছো আশা করি তুমি বুঝতে পারছো এই চ্যাপ্টারের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, পরীক্ষাতে আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। ওকে, এই কোশ্চেনটা পরীক্ষাতে অনেক পার্সেন্ট শিওর যে এটা কোশ্চেন আসবে। ওকে, এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটা করাই দিয়ে আমরা কিন্তু চ্যাপ্টারটা শেষ করব। হয় এইটা আসবে পরীক্ষাতে, নাহলে এখন যেটা করাবো সেটা আসবে, সেটা অনুশীলনীর 3 নাম্বার। তাহলে এই উদাহরণ 1 নাম্বার, নাহলে অনুশীলনীর 3 নাম্বার, এই তিনটার মধ্যে যে দুইটার মধ্যে যে কোনো একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। ওকে, তাহলে আমরা একটু নেক্সট কোশ্চেনটা দেখে ফেলি। অনুশীলনী 3 নাম্বার, বুঝছো? অনুশীলনী কত? ওকে, কোশ্চেনটা দেওয়া আছে dy বাই হচ্ছে dx প্লাস 1 মাইনাস y স্কয়ার 10x ইজিক্যাল টু 0, ইজিক্যাল টু 0। ম্যাথটাকে বলতেছে সমাধান করো। একটা কথাই আমাকে মাথায় রাখতে হবে, ভাইয়া আমাকে সমাধান করতে বললে সাপেক্ষটাকে মিল রাখতে হবে, মানে আমাকে সাপেক্ষটাকে আনতে হবে। তাহলে আমি যদি তখন সাপেক্ষটা আনবো তখনই সেটা মূলত অন্তরীকরণ হবে, তাই কি? আমরা যখন সাপেক্ষটা মিলাইতে পারবো তখনই কিন্তু মূলত অন্তরীকরণ হবে। আমরা যদি একটু সাপেক্ষটা মিলাতে চাই তাহলে আমাকে একটু কাজ করে নিতে হবে, তাই না? dy বাই হচ্ছে dx, বুঝো এই অংশটা এই পাশে প্লাস আছে, এই পাশে যে কি হবে মাইনাস 1 মাইনাস y স্কয়ার, তারপর হবে কি 10x। ওকে, তারপর দেখো যে এখানে আমরা যে বিষয়টা আছে যে dy বাই হচ্ছে dx ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার 10x। পরের লাইনটাকে কি করা যায় বলো দেখি, পরের লাইনটা কি করা যায়? যে ভাইয়া এখানে লাইনটা করা যায় যে dy টা আছে, আর এখানে ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস y স্কয়ার 10x, এই dx টা এই পাশে ভাগ আছে, এই পাশে যে কি হবে গুণ হবে। ওকে, এখন dy আছে, এই 1 মাইনাস y স্কয়ার এই পাশে গুণ আছে, এই পাশে কি হবে ভাগ 1 মাইনাস y স্কয়ার মাইনাস 10x dx, এই পাশে মাইনাস আছে, এই পাশে কি হবে প্লাস 10x dx ইজ ইকুয়াল টু কত 0। এটা দেখো আমরা সাপেক্ষ মিল পেয়ে গেছি। যখন আমরা y এর সাপেক্ষে y হবে, x এর সাপেক্ষে x হবে, তখনই আমার ইন্টিগ্রেশন হয়। তাহলে সরাসরি আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিব 1 মাইনাস y স্কয়ার dy প্লাস ইন্টিগ্রেশন 10x dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত 0। যখন আমার সাপেক্ষ মিলে যাবে তখনই আমরা আন্তরীকরণ করব। খুব ভালোভাবে একটু দেখাই, যদি আবার বলি, এই পাশে এই জিনিসটা প্লাস ছিল, এই পাশে আসছে নিচে মাইনাস, বুঝো? তারপর এটা dx টা এই পাশে ভাগ ছিল, এই পাশে কি হচ্ছে গুণ, 1 মাইনাস y স্কয়ারটা এই পাশে গুণ ছিল, এই পাশে হচ্ছে ভাগ, মাইনাস 10x dx টা এই পাশে মাইনাস ছিল, এই পাশে হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু 0। dy বাই 1 মাইনাস y স্কয়ার এইটা যেটা আছে, এটাকে আমরা dy টাকে পাশে দেখলে 1 মাইনাস y স্কয়ার থাকে 10x, মানে যখন আমার সাপেক্ষটা মিল হবে তখন সরাসরি সেটাকে কি করা যায় ইন্টিগ্রেশন করা যায়। ওকে, তো এখন দেখো আমাদের যে ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে, তোমরা মনে আছে কিনা জানি না, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার
dx। এটার ফর্মুলাটা ছিল 1/2a log a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। আরেকটা সূত্র লাগবে ইন্টিগ্রেশন 10x dx, এটার সূত্র লাগবে। সূত্রটা ছিল log sec হচ্ছে x, মানে এই ম্যাথটা করতে এই দুইটা ফর্মুলা লাগবে আমার ইন্টিগ্রেশনে। ওখানে আছে 1/a² মাইনাস x², এখানে 1/1 মাইনাস y²। 1 থাকা মানে এখানে 1² আছে, 1² মানে 1ই হয়। তাহলে এটার যেমন চেহারা এটা চেহারাটা সেম, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/2a log a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x। তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি লিখতে পারবো 1/2a, a বলতে এখানে কত আছে 1, 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2, মানে আমরা নিচে কত পাবো 2। তারপর ইনটু log, ওকে, log a প্লাস x, a বলতে আছে 1 প্লাস x বলতে আছে y, a মাইনাস x, a বলতে আছে 1 আর x বলতে আছে কি y, বুঝছো? তারপর দেখো প্লাস চিহ্ন আছে, ইন্টিগ্রেশন 10x dx মানে কি হবে ভাইয়া log sec x, ওকে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যায় কি হবে, যেহেতু সবগুলোতে log আসছে তাই আমরা এখানে কত নিব log c নিব। এই কোশ্চেনের অ্যানসার হচ্ছে এইটা। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি 5টা 6টা স্টার দিলাম তোমাকে। এই চ্যাপ্টার থেকে মূলত দুইটা ম্যাথ খুব ভালোভাবে মনে রাখতে হবে, একটা অনুশীলনী থিওরি আর একটা হচ্ছে উদাহরণ হচ্ছে 1। এই দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাথ পরীক্ষাতে 1000% শিওর আসবে। আমার কথাটা একটু তুমি মিলাই নিও, ঠিক আছে? আশা করি এই কোশ্চেনটা তুমি বুঝতে পারছো। এই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে পারবে তারাই যারা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটা জানে 11 এবং 12, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমাদের 11 চ্যাপ্টার এই ছিল আলোচনা। আমরা চেষ্টা করবো আগামীকাল 12 চ্যাপ্টারটা আলোচনা করার, কারণ তোমাদের সমস্যা হচ্ছে এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে। ওই পরিমিতির ম্যাথ সবাই পারে, সবাই কিন্তু বিষয়টা বুঝে যায়, দেখে দেখে করলেও কিন্তু বুঝে যায়, কিন্তু সমস্যা কিন্তু এই চ্যাপ্টারটা। তারপরে তোমরা কমেন্ট করিও যে তোমার কোন কোন চ্যাপ্টারটা কঠিন মনে হয়, কোন কোন চ্যাপ্টারটার ক্লাস দেওয়া যায়, ওকে? তো যে যেখান থেকে আসো, যারা যারা ক্লাস দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আসছো তোমরা এতক্ষণ ধরে ক্লাসটা দেখলা তার জন্য তোমাদেরকে সাধুবাদ। এবং যে যে ডিপার্টমেন্টে আসো সবারই জন্য তৃতীয় সেমিস্টারে এই সাবজেক্টটা আছে, এবং যারা 5th সেমিস্টারে আসো তাদের যাদের রেফার আছে তারাও ক্লাসটা দেখতে পারো, তাদের জন্য উপকার। এবং দেখো আমাদের চলমান কোর্স কিন্তু 1ম সেমিস্টার 3rd সেমিস্টার চলমান কোর্স, সেটা অফলাইন, যারা দিনাজপুরের মধ্যে অফলাইনে আসো, যদি বিভিন্ন রকম কোর্স সম্পর্কে তোমাকে জানতে ইচ্ছা হয় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো। সেটা অফলাইনে তোমাদের হচ্ছে অফলাইনে কোর্সটা হচ্ছে কি, যে তোমরা যদি এই রানিং সেমিস্টারের কোর্সটার সাথে যুক্ত থাকো তাহলে তোমার যদি 2 সেমিস্টার মানে ফার্স্ট এবং সেকেন্ডের 2 সেমিস্টার মিলে যদি 5টা সাবজেক্টও রেফার থাকে, সেই রেফার সাবজেক্টটা পড়ানো হবে এবং সাথে খুব শর্ট একটা সাজেশন তোমাদের হাতে দেওয়া হবে, যাতে করে তোমরা ক্লিন একটা পাস করতে পারো। আশা করি তুমি কথাটুকু বুঝতে পারছো, ওকে? তাহলে আমি তোমাকে এইটুকু কথা বলতেছি, আমি কিন্তু ক্লাসের সময় বা শুরুতে আমরা কিন্তু কোর্স সম্পর্কে খুব একটা বলি না, তবে অবশ্যই যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম চালাই তো আমাকে কোর্স সম্পর্কে অবশ্যই বলতে হবে। তোমরা যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা যোগাযোগ করো। আমাদের রিভিশন ব্যাচের ক্লাস চলতেছে। তোমরা যদি নতুনভাবে কোর্সে ভর্তি হতে চাও তাহলে ঈদের পর আমাদের এই নতুন কোর্সটা শুরু হবে, মানে ঈদের পর আমরা প্রায় 2 মাস পাবো। এই 2 মাসে আমরা রিভিশন দিয়ে রেফার্টগুলো পড়ে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু হবে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।